তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি কোরিডা নামের একটা ভয়ঙ্কর গ্যাংস্টারকে। আসলে আমরা জানতে পারি এই গ্যাংস্টার যতটা না ভয়ঙ্কর তার চেয়ে বেশি তার ক্যারেক্টারের সমস্যা। মানে তার যেই মেয়েকেই পছন্দ হয়ে যায় সে জোর করে ধরে এনে সেই মেয়ের সাথেই সব কিছু করে ফেলে। এখন আজকে যখন সে একটা মেয়ের সাথে এই সমস্ত কাজগুলো করছিল তখনই হঠাৎ করে সে বাইরে একটা শব্দ শুনতে পারে। আর যখন সে কাজ শেষ করে বাইরে চলে আসে তখন সে বুঝতে পারে যে এখানে কোনো একটা সমস্যা হয়ে গেছে। সে যখন চারপাশটা খুব ভালো করে চেক করে তখন সে দেখতে পারে তার সমস্ত লোকজনের মৃত্যু হয়ে গেছে। এখন প্রচণ্ড ভয় এবং রাগের মাথায় এসে কোরিডা পাগলের মতো গুলি করা শুরু করে সেই লোকটাকে মারার জন্য। তবে তখনই হঠাৎ করে পেছন থেকে সেই লোকটা এসে একটা তার দিয়ে তার গলার মধ্যে পেঁচিয়ে ধরে, যেই জন্য একটু পরে কোরিডারও মৃত্যু হয়ে যায়। আসলে আমরা জানতে পারি যেই লোকটা এতক্ষণ পর্যন্ত কোরিডা এবং তার গ্যাংকে শেষ করলো তার নাম হচ্ছে গিয়ে পার্ক। আমরা জানতে পারি পার্ক হচ্ছে একজন হিটম্যান, আর হিটম্যান হচ্ছে এমন কিছু লোকজন যারা কিনা টাকার বিনিময়ে যে কাউকে খুন করার জন্য রেডি থাকে। তবে হিটম্যানদের সহজ কোনো খুন দেয়া হয় না, মানে তাদেরকে এমন এমন মানুষকে মারতে দেয়া হয় যাদেরকে মারা খুবই ডিফিকাল্ট হয়। আর নর্মালি সচরাচর তাদেরকে গ্যাংস্টাররাই হায়ার করে থাকে, কারণ পুলিশের কাছেও তাদের সম্পর্কে খুব বেশি একটা তথ্য নেই, এই জন্য পুলিশও চাইলে তাদের কিছুই করতে পারবে না। যাই হোক, পার্ক তার কাজ শেষ করার পরে ফাইনালি সেই লোকটার সঙ্গে মিট করতে চলে আসে যার কথায় সে কোরিডা এবং তার গ্যাংকে খুন করেছে। আর তাদের কথাবার্তা আমরা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারি যে পার্ক তার এই কাজটা অনেক আগেই ছেড়ে দিয়েছিল। তবে তার বসের অনেক অনেক বেশি রিকোয়েস্ট করার পরে ফাইনালি সে শেষবারের মতো এই কাজটা করার জন্য রাজি হয়ে গেছে। আর এখানে যখন সে টাকা পয়সার হিসাব নিকাশ করছিল তখন পার্কের এই জাপানিজ ক্লায়েন্ট তাকে আরও একটা অফার দেয়। সে তাকে বলে যে যদি তুমি আমার জন্য শেষবারের মতো আরও একটা কাজ করো তাহলে আমি তোমাকে অনেক বড় একটা অ্যামাউন্ট দিতে পারবো। তবে আমরা দেখতে পারি পার্ক তার অফার সরাসরি না করে দেয়, আর সে তাকে ক্লিয়ারলি এটা বলে যায় যে আজকের পর থেকে আর আমি কারো জীবন নিতে চাই না। এতটুকু বলেই সে সেখান থেকে তার টাকা পয়সা নিয়ে চলে আসে। এরপরে যখন পার্ক একটা রেস্টুরেন্টে চলে আসে তখন আমরা জানতে পারি পার্ক আসলে সাউথ কোরিয়ার বাসিন্দা। তবে বিগত 8টা বছর কোনো একটা কারণের জন্য সে সাউথ কোরিয়া যেতে পারছিল না। এই জন্য এখন সে এখানে বসে বসে এইটাই চিন্তা করছিল যে এতগুলো টাকা এবং তার সমস্ত সময়গুলো পাস করার জন্য সে এখন কোথায় যেতে পারে। আর তখনই রেস্টুরেন্টের একটা পিকচার দেখে সেই জিনিসটার সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সে সেন্ট্রাল আমেরিকার একটা শহর পানামা সিটিতে যাবে। এই জন্য একটু পরেই সে তার কোরিয়ায় থাকা বসকে কল দিয়ে বলে দেয় যে পানামা সিটি যাওয়ার জন্য যেই যেই ব্যবস্থা করা দরকার সেগুলো দ্রুত করে ফেলার জন্য। আর তখন এদিকে আমরা দেখতে পারি ইয়ানজু নামের একটা মহিলাকে। আসলে সে তার একটা ছোট বাচ্চা নিয়ে থাইল্যান্ডে এখন বাস করছিল। আর এখানে সে তার বাচ্চাকে রেডি করে স্কুলে দিয়ে সে সোজা একটা জমির ব্যাপারে কথাবার্তা বলার জন্য একটা জমির এজেন্টের কাছে চলে আসে। আর যখন সে তার সাথে কথাবার্তা বলছিল তখন এই জিনিসটা আমরা জানতে পারি যে কিছুদিন আগেই ইয়ানজুর অ্যাকাউন্টে অনেক বেশি টাকা ট্রান্সফার হয়েছে। এখন সেই টাকাগুলোই সেই এজেন্টের মাধ্যমে এখানে যে কোনো জায়গায় ইনভেস্ট করতে যাচ্ছে। আর তখন এদিকে আমরা দেখতে পারি ইয়ানজুর মেয়ের যখন স্কুল ছুটি হয়ে যায় তখন ইয়ানজুর যেই কেয়ারটেকার ছিল সে তার হাজব্যান্ডের সঙ্গে মিলে তার মেয়েকেই কিডন্যাপ করে ফেলে। এদিকে যখন পার্ক পানামা সিটি যাওয়ার জন্য সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে ফেলেছিল তখনই হঠাৎ করে কোরিয়া থেকে তার বস তাকে আরও একবার কল দেয়। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে থাইল্যান্ডে যেই মেয়েটা বাস করে, মানে ইয়ানজু নামের যে মেয়েটাকে একটু আগে আমরা দেখতে পেলাম, সে আসলে একটা সময় পার্কের গার্লফ্রেন্ড ছিল। আর এই জন্যই তার বস তাকে কল দিয়ে বলে যে ইয়ানজু আমাকে কল দিয়েছিল। তার কথাবার্তা শুনে আমার মনে হয়েছে সে প্রচণ্ড ভয়ের মধ্যে আছে, আর সে তোমার সাথে কথা বলার জন্য আমাকে বারবার করে রিকোয়েস্টও করছিল। তবে পার্ক তাকে সরাসরি জানিয়ে দেয় যে সে এখন আর আমার গার্লফ্রেন্ড নেই, আর আমি তার সাথে একেবারেই কথাবার্তা বলতে চাই না। সো এই জন্য যদি সে পরবর্তীতে আপনাকে কল দেয় তাহলে আপনি বলে দেবেন যে আমি মারা গিয়েছি। আর এদিকে আমরা দেখতে পারি পুরো 24টা ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত পুলিশ ইয়ানের মেয়ের কোনো খোঁজখবরই পাচ্ছিল না। আর ইয়ান এখানের পুলিশের উপরে খুব বেশি একটা ভরসাও করতে পারছিল না, কারণ সে বিশ্বাস করতে পারছিল না যে এই পুলিশ তার মেয়েকে খুঁজে বের করতে পারবে। আর তখনই ইয়ানের কাছে একটা আননোন নাম্বার থেকে কল চলে আসে। সে বলে যে তোমার মেয়ের খবর পাওয়া গেছে, সো পুলিশকে এই সম্বন্ধে কোনো কিছু না জানিয়ে দ্রুত এখানে এসে কিডন্যাপারদেরকে টাকা দিয়ে তোমার মেয়েকে নিয়ে যাও। আর আমরা দেখতে পারি ইয়ান এতটাই ভয় পেয়েছিল যে সে এই কলটা সম্পর্কে পুলিশকে কিছু জানায় না, সে দ্রুত একাই চলে যায় সেই কিডন্যাপারদেরকে ফেস করার জন্য। আর এর ঠিক 2 দিন পরে পার্কের কাছে কোরিয়া থেকে তার বসের আরও একটা কল চলে আসে, যেখানে তার বস বলে যে তোমার এক্স গার্লফ্রেন্ড ইয়ানজু এখন আর জীবিত নেই, মানে কিছুক্ষণ আগেই পুলিশ তার ডেড বডি খুঁজে পেয়েছে। আর যেহেতু সে কোরিয়ার বাসিন্দা এই জন্য থাইল্যান্ড পুলিশ খুব শীঘ্রই তাকে কোরিয়াতে পাঠিয়ে দিচ্ছে। এখন তার বসের মুখ থেকে এত ভয়ঙ্কর একটা নিউজ শোনার পরে পার্কও পুরোপুরি শক্ট হয়ে গিয়েছিল। সে এখন বুঝতেই পারছিল না আসলে সে কি রিয়াকশন দিবে। আর তখন এখান থেকে আমরা চলে আসি ফ্ল্যাশব্যাক সিনে, মানে 8 বছর পেছনে। আর এটা ছিল সেই সময় যখন পার্ক আর তার বস কোরিয়ান ইন্টেলিজেন্স ব্যুরোর জন্য কাজ করত। তবে তার বস সরকার থেকে পুরোপুরি লুকিয়ে একটা নতুন টিম বানিয়েছিল যাদের কাজ ছিল ক্রিমিনালদেরকে অ্যারেস্ট করার জায়গায় তাদেরকে সরাসরি মেরেই ফেলা। তবে একটা সময় গিয়ে তার বসেরও বস এই ব্যাপারগুলো জেনে গিয়েছিল, যেই জন্য পরবর্তীতে তার বস নিজেকে সেভ করার জন্য সমস্ত দায়ভারটা পার্কের উপরেই চাপিয়ে দিয়েছিল। তবে তার বস পার্কে বাঁচানোরও সম্পূর্ণ ট্রাই করেছিল। সে তাকে একটা পাসপোর্ট দিয়ে বলেছিল দ্রুত কোরিয়া ছেড়ে অন্য কোথাও চলে যাও, আর জীবনেও কোরিয়ায় ব্যাক করার ট্রাই করবে না।
আসলে তার বস এটা খুব ভালো করে জানতো যে যদি পার্কে অ্যারেস্ট করে ফেলা হয় তাহলে হয়তো তার গোপন তথ্যগুলো বেরিয়ে যেতে পারে, অথবা তাকে সারা জীবন জেলেই পচে মরতে হতে পারে। এই জন্য সে দুই দিকে একসাথে ম্যানেজ করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে তখন আমরা জানতে পারি যে পার্ক আসলে সেই সময় কোরিয়া ছাড়তে একেবারেই প্রস্তুত ছিল না, যার অন্যতম কারণ ছিল সেই মেয়েটা, মানে তার এক্স গার্লফ্রেন্ড ইয়ানজু। এরপর সে গিয়ে ইয়ানজুর সাথে মিট করে তার আসল পরিচয় সম্পর্কে বলে, মানে সে আসলে কি কাজটা করে সেই সমস্ত ব্যাপারগুলো ডিটেইলি বলে। তবে ইয়ানজু এগুলো শোনার পরে পুরোপুরি শক্ট হয়ে গিয়েছিল। তবে পার্ক তাকে কোনো রকমে ম্যানেজ করার ট্রাই করে যাতে করে সেও তার সাথে কোরিয়া ছেড়ে পালিয়ে চলে যায়। তবে ইয়ানজু এই জিনিসটাই এখনও মানতে পারছিল না যে পার্ক কাউকে খুন করেছে। এরপর যখন তারা দুজন লিফটের মধ্যে ছিল তখন আমরা দেখতে পারি পার্কের ডিপার্টমেন্টেরই কিছু লোক চলে আসে তাকে মারার জন্য। আর এখানে যখন পার্ক বুঝতে পারে ইয়ানজুর জীবনটাও ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে তখন সে এক এক করে তাদের দুজনকেই শেষ করে দেয়। আর যখন ইয়ানজু তার চোখের সামনে এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখতে পারে তখন সে পুরোপুরি শক্ট হয়ে যায়। আর সে বুঝতে পারে পার্ক যেগুলো বলেছিল সেগুলো আসলেই সত্যি বলেছিল। এই জন্য সেদিন থেকেই সে পার্কের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল। আর এই সমস্ত কারণগুলোর জন্যই পার্ক বিগত 8টা বছর কোরিয়া যেতে পারেনি, আর ইয়ানজুর সঙ্গে সে 8টা বছর ধরে মিটও করতে পারেনি। আর এখন 8 বছর পরে যখন ইয়ানজুর ডেড বডি দেখার জন্য পার্ক কোরিয়া চলে আসে তখন ডেড বডি দেখার পরে সে পুরোপুরি শক্ট হয়ে যায়। সে দেখতে পারে সেই লোকগুলো শুধু ইয়ানজুকে খুনই করেনি, বরং তার বডিকে খুব বাজেভাবে ড্যামেজও করা হয়েছে। এমনকি তাকে মারার পরে তার শরীর থেকে কিছু অর্গানও বের করে ফেলা হয়েছে। আর এখানে একটা অফিসারের সঙ্গে কথাবার্তা বলার পরে পার্ক এই জিনিসটা জানতে পারে যে ইয়ানের 5 বছর একটা মেয়ে ছিল যে এখন নিখোঁজ আছে, আর সেই মেয়েকে খুঁজে বের করতে গিয়ে ইয়ানজুকে মরতে হয়েছে। আর এই অফিসার তাকে এটা ক্লিয়ার করে বলে যে আসলে থাইল্যান্ডের সিস্টেম এতটাই করাপ্টেড, আমার মনে হয় না তার মেয়েকে তারা জীবিত বাঁচাতে পারবে, মানে সেখানের পুলিশ ডিপার্টমেন্টের উপরে ভরসাই করা যায় না। এখন এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে পার্কও পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ সে জানতো না যে ইয়ানজুর কোনো মেয়েও ছিল। এরপর যখন সে গাড়ির মধ্যে যায় তখন সে একটু কিউরিয়াস হয়ে ইয়ানজুর পার্সটা চেক করে, আর এখানে ফাইনালি সে ইয়ানজুর মেয়ের পিকচারটা দেখতে পারে। আসলে এতদিন ধরে পার্ক মনে করেছিল ইয়ানজু তাকে ছেড়ে দিয়ে একা একাই তার মতো লাইফটা লিড করছে, তবে তার যে একটা মেয়ে ছিল সেই ব্যাপারটা সে আজকে প্রথম জানতে পেরেছে, এবং তার ছবিটাও সে আজকে প্রথমবারের মতোই দেখতে পেয়েছে। এই জন্য কারের মধ্যে বসে বসেই সেই ব্যাপারগুলো নিয়ে চিন্তা করছিল যে এখন তার আসলে কি করা উচিত। তার কি এই ব্যাপারটা নিয়ে আরও একটু নাক গলানো উচিত, নাকি চুপচাপ সমস্ত ব্যাপারগুলোকে ইগনোর করে দিয়ে পানামা সিটিতে গিয়ে এনজয় করা উচিত। এরপরে সন্ধ্যার সময় পার্ক গিয়ে তার বসের সঙ্গে মিট করে, আর তার বস তাকে দেখার সঙ্গে সঙ্গে সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করা শুরু করে। সে বলে যে দেখো, তোমার থেকে আমি অনেকগুলো ব্যাপার লুকিয়ে রেখেছিলাম, তবে এখন হয়তোবা সেই সময় চলে এসেছে যখন তোমাকে সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করে জানিয়ে দেওয়া উচিত। আসলে ইয়ানজুর যেই মেয়েটা থাইল্যান্ডে কিডন্যাপ হয়েছে সেই মেয়ের বাবা আর অন্য কেউ না, সেটা হচ্ছে তুমি নিজে। আসলে তুমি যখন কোরিয়া ছেড়ে চলে গিয়েছিলে তখন 2 দিন পরেই ইয়ানজু আমার সঙ্গে মিট করতে এসেছিল, আর সে আমাকে বলেছিল সে তোমার বাচ্চার মা হতে যাচ্ছে, বর্তমানে সে প্রেগনেন্ট আছে, এই জন্য সে তোমার সঙ্গেই যেই কোনো মূল্যে থাকতে চায়। তবে তখন তোমার সেফটির ব্যাপারটা চিন্তা করে আমি তোমার থেকে এই সমস্ত ব্যাপারটাকে লুকিয়ে ফেলেছিলাম, আর তোমাদের মধ্যে কখনোই আমি কোনো কন্ট্যাক্ট হতে দেইনি। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে পার্কের মাথা আরও বেশি গরম হয়ে যায়, আর ফাইনালি সে সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সে তার মেয়েকে খুঁজে বের করার জন্য যেই কোনো ওয়েতে থাইল্যান্ডে যাবেই যাবে। তবে সমস্যাটা হয়ে যায় যখন এখান থেকে পার্ক বাইরে আসে তখন তাকে তার সেই জাপানিজ ক্লায়েন্ট কল দেয়, মানে যার জন্য মুভির শুরুতে সে কোরিডো নামের একটা গ্যাংস্টারকে খুন করেছিল। এখানে এই ক্লায়েন্ট প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল, আর সে তাকে বলছিল যে এখানে বিশাল বড় একটা সমস্যা হয়ে গেছে। তখন পার্ক তাকে জিজ্ঞেস করে যে হঠাৎই কি এমন সমস্যা হয়ে গেল, আর তুমি এতটা ভয়ের মধ্যেই কেন আসো? তখন ক্লায়েন্ট তাকে বলে যে আসলে আমরা যেই গ্যাংস্টারকে খুন করেছিলাম তার ভাই রে আমাদের সম্পর্কে জেনে গিয়েছে, এখন আমাদের দুজনকেই যেই কোনো ওয়েতে আন্ডারগ্রাউন্ড হতে হবে। আর তখন পার্ক তাকে জিজ্ঞেস করে তুমি কি রে দা কসাইয়ের কথা বলছো? তখন সে বলে যে হ্যাঁ, আমি সেই অমানুষটার কথাই বলছি। আসলে আমরা জানতে পারি রে গ্যাংস্টারের দুনিয়াতে আসার আগে ভয়ঙ্কর একজন কসাই ছিল, আর যেহেতু সে গ্যাংস্টার দুনিয়াতে এসেও কসাইয়ের মতোই মানুষকে খুন করত, এই জন্য সবাই তাকে রে দা কসাই হিসেবেই চিনত। এখন পার্ক তাকে বলে যে তুমি এই ব্যাপারে আমাকে আগে কেন বলনি? তখন ক্লায়েন্টটাকে বলে যদি আমি তোমাকে এই ব্যাপারটা সম্পর্কে আগেই বলে দিতাম তাহলে তুমি কোনোদিনও তার ভাইকে খুন করতে যেতে না, মানে তুমি কোনোদিনও কোরিডোকে খুন করতে না। আর তাছাড়া তোমার মনে আছে আমি তোমাকে বলেছিলাম যে যদি তুমি আমার জন্য শেষ একটা কাজ করো তাহলে আমি তোমাকে অনেক বেশি টাকা দিব। আসলে সেই দিন আমি তোমাকে রে দা কসাইকে মারারই সুপারি দেওয়ার ট্রাই করছিলাম, তবে তুমি আমার পুরো কথা না শুনেই আমার অফারটাকে রিজেক্ট করে দিয়েছিলে। এখন আমাদের দুজনকে যেই কোনো ওয়েতে সেই কসাই থেকে বাঁচতে হবে, নয়তোবা আমাদের দুজনকেই সে মেরে ফেলবে। তবে তখন পার্ক তাকে বলে দেয় যে বর্তমানে আমি কোরিয়াতে আছি, তবে এখন আমি বুঝতে পারছি না আমি কোন দিকে যাব। এতটুকু বলেই সে ফোনটা কাট করে দেয়। আর আমরা দেখতে পারি যখন এই জাপানিজ ক্লায়েন্ট জাপান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল তখন হঠাৎই রেল লোকজন গাড়ির মধ্যে এসে আক্রমণ করে দেয়, আর তার গাড়ি অ্যাক্সিডেন্ট করে তাকে বাজেভাবে আহত করে তাকে কিডন্যাপ করে নিয়ে আসে একটা হসপিটালে। আর একটু পরেই রে তার সঙ্গে মিট করতে চলে আসে। আসলে আমরা জানতে পারি যেহেতু রে আগে প্রফেশনালি একজন কসাই ছিল, এই জন্য এখনও সে কসাইয়ের মতো করেই মানুষকে কাটতে পছন্দ করে, মানে যেমন সে আগে গরু কাটতো
তেমন করেই এখন সে মানুষ কাটতে পছন্দ করে। এখন রেকে দেখার পরে এই লোকটা প্রচণ্ড ভয় পেয়ে যায় আর নিজের জীবনটা সেভ করার জন্য সে এটা বলে দেয় যে পার্ক এখন কোরিয়াতে আছে। তবে এরপরেও রে তাকে কোনো রকমই মাফ করে না, সে তাকে কষাই স্টাইলেই টুকরো টুকরো করে ফেলে। এদিকে পার্ক তার বসের সঙ্গে মিট করে তাকে বলে সে যেই কোনো ওয়েতে ব্যাংককে যেতে চায় আর তার মেয়েকে যেই কোনো ওয়েতে সেভ করতে চায়। এই জন্য তার বস তার ব্যাংককে যাওয়ার ব্যবস্থা করে দেয় আর সেখানে তার সাহায্য করার জন্য জিন নামের একটা লোককেও হায়ার করে। তবে যখনই এখান থেকে পার্ক চলে যায় তখন রেও তাকে খুঁজতে খুঁজতে কোরিয়াতে চলে আসে আর তার বসকে শেষ করার পরে তার মেয়ের মিসিং রিপোর্টটা দেখার পরে সমস্ত ব্যাপারটা সে ক্লিয়ার হয়ে যায়। এই জন্য সেটা বুঝতে পারে যে এখন সে আসলে কোথায় আছে। এই জন্য সেও সিদ্ধান্ত নিয়ে ফেলে সে যেই কোনো ওয়েতে থাইল্যান্ডে গিয়ে পার্ক এবং তার মেয়ে দুজনকেই শেষ করে দেবে। এদিকে থাইল্যান্ডে আসার পরে পার্ক জিনের সঙ্গে মিট করে তাকে কিছু টাকা দিয়ে এই কিডন্যাপিং সম্পর্কে জিজ্ঞেস করা শুরু করে। তখন জিন তাকে বলে যে আসলে মৃত্যুর ঠিক কিছুদিন আগেই ইয়ানজু একটা রিয়েল এস্টেট এজেন্টের সঙ্গে মিট করেছিল। আসলে সে কিছু জমি কিনতে চাইছিল, যেই জন্য তাদের মধ্যে অনেকবারই দেখা সাক্ষাৎ কথাবার্তা হয়েছিল। যার মানে এটা আমরা ক্লিয়ারলি বলতে পারি যে এই এজেন্ট খুব ভালো করেই জানতো ইয়ানজুর অ্যাকাউন্টে অনেক বেশি টাকা আছে। আর যখন আমি এই লোকটা সম্পর্কে আরও একটু খোঁজখবর নিলাম তখন এই জিনিসটা আমি ক্লিয়ারলি বুঝতে পারলাম যে এই লোকটা হচ্ছে ভয়ঙ্কর রকমের একজন প্রতারক আর সে লুকিয়ে লুকিয়ে সেই সমস্ত কিডন্যাপারদের জন্যই কাজ করে যারা তাকে কমিশন দিতে পারবে। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে পার্ক এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে তাকে শুরুটা এই লোকটাকে দিয়েই করতে হবে। এরপরে পার্ক তার সুযোগ সুবিধা বুঝে এই লোকটাকে কিডন্যাপ করে সোজা একটা নিরিবিলি জায়গায় নিয়ে আসে। আর এখানে তার উপরে যখন সে টর্চার করা শুরু করে তখন ফাইনালি সেই সমস্ত ব্যাপারগুলো স্বীকার করে ফেলে। সে স্বীকার করে ফেলে যে সে সেই কিডন্যাপারদের সঙ্গে জড়িত ছিল আর সেই ছিল সেই সাসপিসিয়াস লোকটা যে কিনা সেই দিন ইয়ানজুকে কল দিয়ে সেই কিডন্যাপারদের সঙ্গে মিট করতে বলেছিল। তবে ইয়ানজুর কাছে চাওয়া টাকাগুলো পাওয়া সত্ত্বেও তারা নির্মমভাবে ইয়ানজুকে খুন করে ফেলেছিল। আর এরপর সে তার নিজের জীবন বাঁচানোর জন্য সেই কাপল সম্পর্কেও বলে দেয়, মানে সেই মহিলা যে কিনা তার হাজব্যান্ডের সঙ্গে মিলে তার মেয়েকে কিডন্যাপ করেছিল। এখন এই সমস্ত ব্যাপারগুলো জানার পরে পার্কের মাথা অনেক বেশি গরম হয়ে যায়। এই জন্য সেই লোকটাকে সেখানেই মেরে দিয়ে সেই কাপলকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর তখন এদিকে আমরা দেখতে পারি রেও থাইল্যান্ডে পৌঁছে গিয়েছিল আর সে কিছু থাই গুন্ডাদেরকে হায়ার করে তাদের মাধ্যমে প্ল্যান করে পার্কে মারতে চাইছিল। তবে এই থাই গুন্ডারা একটু কাঁচা খেলোয়াড় ছিল, তারা উল্টো প্ল্যানিং করেছিল যে রেকেই মেরে দিয়ে রের সমস্ত টাকা পয়সা তারা হাতিয়ে নেবে। তবে এইটা করতে গিয়ে বেচারাদের সবার জান খোয়াতে হয়, কারণ রে এক এক করে তাদের সবাইকে মেরে ফেলে। আর যখন লাস্ট গুন্ডাটা দেখতে পারে তার সঙ্গী সাথীদেরকে এমন নির্মমভাবে মারা হয়েছে তখন সে টাকা পয়সা ছাড়াই রেকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এদিকে অনেক খোঁজাখুঁজি করার পরে ফাইনালি পার্ক সেই কাপলকে খুঁজে বের করে ফেলে যেই কাপল তার মেয়েকে কিডন্যাপ করেছিল। আর তাদেরকে ধরে আচ্ছা রকম করে টর্চার করার পরে ফাইনালি এই মহিলাটা স্বীকার করে ফেলে যে সে সেই মেয়েটাকে চাপো গ্যাংয়ের কাছে সেল করে দিয়েছিল। আসলে চাপো গ্যাং হচ্ছে এমন একটা গ্যাং যারা কিডন্যাপ করা ছেলে মেয়েদেরকে নিয়ে তাদের অর্গানগুলো সেল করার কাজ করে। আর এগুলো শোনার পরে পার্ক তো আরও বেশি ফায়ার হয়ে যায়। এই জন্য সেই কাপলকে এখানেই শেষ করে দিয়ে বেরিয়ে পড়ে চাপো গ্যাংকে খুঁজে বের করার জন্য। আর তখন এদিকে একটা সিনে আমরা চাপো গ্যাংকেও দেখতে পারি যারা কিনা অনেক অনেক বাচ্চাদেরকে কিডন্যাপ করে নিয়ে এসেছিল আর এক এক করে তাদের সবাইকে মেরে তাদের অর্গানগুলো বের করার কাজ চলছিল। এখানে আমরা দেখতে পারি তারা পার্কের মেয়েকে আলাদা একটা রুমের মধ্যে রাখে কারণ সে হচ্ছে একজন কোরিয়ান, আর বাকি সমস্ত ছেলে মেয়েদেরকে তারা আলাদা একটা রুমের মধ্যে রাখে কারণ তারা সবাই ছিল থাইল্যান্ডের। আর তখন এদিকে পার্ক জিনের সঙ্গে মিট করে তার কাছে চাপো গ্যাং সম্পর্কে জিজ্ঞেস করে। আর তখন জিন তাকে বলে যে থাইল্যান্ডে কোরিয়ান এবং জাপানিজ ছেলে মেয়েদের অর্গান অনেক বেশি সেল হয়, মানে এগুলো ডিমান্ড অনেক বেশি। সো এই জন্যই চাপো গ্যাং এই সমস্ত বাচ্চাদেরকে কিডন্যাপ করে যেই কোনো ওয়েতে তাদের অর্গান সেল করার কাজ করে। এই জন্য সে তাকে বলে তোমার মেয়েকে তোমার যত দ্রুত সম্ভব খুঁজে বের করতে হবে, আর নয়তোবা যেই কোনো সময় তার অর্গান সেল হয়ে যেতে পারে, কারণ এখানে সাপ্লাই অনেক কম কিন্তু ডিমান্ড অনেক বেশি। এই জন্য জিন পার্কের একটু সাহায্য করার জন্য ইউরি নামের একটা মেয়ের সঙ্গে মিট করে। আসলে তখন আমরা জানতে পারি ইউরি আসলে হচ্ছে কি একজন ট্রান্সজেন্ডার যে কিনা সার্জারি করে পুরোপুরি মেয়েতে কনভার্ট হতে চায়। এই জন্য তার অনেক বেশি টাকার দরকার, এই জন্য সে পার্কের সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। জিন পার্কের চাপো গ্যাংয়ের একটা মেম্বারের নাম্বার দিয়ে বলে যে তুমি এই নাম্বারে কল দিয়ে বলবে আমি একটা কোরিয়ান বাচ্চার অর্গান চাই, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার এটা দরকার, অ্যান্ড এটার জন্য যত পে করতে হয় আমি ততই পে করার জন্য রেডি আছি। আর এমনটা বলার পরেই তুমি দেখবে তাদেরই গ্যাংয়ের মেম্বাররা এসে তোমাকে তাদের আড্ডাখানায় নিয়ে যাবে। আমরা দেখতে পারি পার্ক ঠিক এমনটাই করে, আর একটু পরে তাদের গ্যাংয়ের মেম্বাররা এসে পার্ক আর উরিকে তাদের গাড়িতে করে তাদের আড্ডাখানায় নিয়ে আসে। আসলে পার্ক ইউরিকে তার সঙ্গে এই জন্য রেখেছিল যাতে করে থাইল্যান্ড এবং কোরিয়ার ভাষা সে ট্রান্সলেট করে তাদের মধ্যে কমিউনিকেশন করাতে পারে। এখানে যখন তারা আসে তখন তারা অনেকগুলো কিডন্যাপ করা বাচ্চাকে দেখতে পারে, তবে অনেক খোঁজাখুঁজি করার পরেও তারা পার্কের মেয়েকে খুঁজে পাচ্ছিল না। এই জন্য সে এখানের লোকজনকে আচ্ছা রকম করে ধোলাই করা শুরু করে। আর তখন একটা মেয়ে প্রচণ্ড ভয় পেয়ে এটা বলে দেয় যে তোমার মেয়ে সকাল পর্যন্ত এখানেই ছিল, তবে একটু আগেই তার অর্গান ট্রান্সপ্লান্ট করার জন্য তাকে একটা শহরে নিয়ে যাওয়া হয়েছে। তবে যতক্ষণে পার্ক এই বিল্ডিং থেকে বাইরে বের হয়ে যেত তার আগেই এখানে রে দা কসাই চলে আসে।
আর এই প্রথমবারের মতো তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর ফেস টু ফেস মারামারি হয়। আমরা দেখতে পারি যখন তারা মারামারি করছিল তখন তারা একে অন্যকে আচ্ছা রকম করে ধোলাই করছিল, মানে কেউ কাউকে খুব বেশি করে পেটাতে পারছিল না। আর তখন একটা সুযোগের সদ্ব্যবহার করে পার্ক রেকে ফাঁকি দিয়ে সেই বিল্ডিং থেকে কোনো রকমে পালিয়ে চলে আসে। এখন এখান থেকে বের হয়ে পার্ক নিজেকে কোনো রকমে সেভ তো করে ফেলে, তবে পুলিশ এসে ইউরিকে ধরে ফেলে আর এখানে রেড দিয়ে সমস্ত বাচ্চাদেরকেও তারা সেভ করে ফেলে। আর তখন থাইল্যান্ডের সবচেয়ে বড় গ্যাং চাপো গ্যাংয়ের লিডার চাপোকে আমরা দেখতে পারি, যে যখন জানতে পারে যে 2টা কোরিয়ান লোকের জন্য এই সমস্ত কাজগুলো হয়েছে, তখন সে তার লোকজনকে অর্ডার দিয়ে বলে দেয় যে পুলিশ তাদেরকে খুঁজে বের করার আগে দ্রুত তোমরাই তাদেরকে খুঁজে বের করে তাদের শেষ করে দাও। এদিকে পার্ক যখন জিনের সঙ্গে কথাবার্তা বলার জন্য জিনের বাসায় চলে আসে, তখন সে জানতে পারে তার বসকে কেউ খুন করে দিয়েছে। আর এই জন্য সে বুঝতে পারে এই কাজটা হয়তোবা রেই করেছে। এই জন্য সে তার বসের নাম্বারে কল দিয়ে রের সঙ্গে কথাবার্তা বলে। সে রেকে বলে যে তুমি আমার রাস্তা থেকে সরে যাও, নয়তোবা এটার পরিণতি ভয়ঙ্কর হবে। তবে রে তাকে এটা ক্লিয়ার করে জানিয়ে দেয় যে আমি তোমাকে এবং তোমার সঙ্গে কানেক্টেড প্রত্যেকটা মানুষকে খুন করব। এদিকে যখন পুলিশ অফিসাররা ইউরিকে বারবার করে থ্রেট করছিল, তখন প্রচণ্ড ভয় পেয়ে ইউরি পুলিশদেরকে এটা বলে দেয় যে আসলে পার্ক কোরিয়া থেকে এখানে এসেছে তার মেয়েকে খোঁজার জন্য, আর এখন সে তার মেয়েকে উদ্ধার করার জন্য লরি নামের একটা জায়গাতে গিয়েছে, কারণ সেখানেই তার মেয়েকে রাখা হয়েছে। আর এদিকে আমরা দেখতে পারি রে এসে চাপো গ্যাংয়ের একজনকে আচ্ছা রকম করে ধোলাই করে ফাইনালি তার মুখ থেকে এটা বের করে ফেলে যে পার্কের মেয়েকে লরি নামের একটা জায়গাতে রাখা হয়েছে। এই জন্য সেও সেই দিকে রওনা হয়ে পড়ে। এদিকে পার্ক সবার আগে সেই জায়গায় চলে আসে আর ফাইনালি সে সেই বিল্ডিংটাও খুঁজে বের করে ফেলে যেখানে তার মেয়েকে লুকিয়ে রাখা হয়েছে। আর একটু পরে যখন সেই গুন্ডাগুলো তার মেয়েকে সার্জারি করার জন্য নিয়ে যাচ্ছিল, তখন পার্ক গাড়ি দিয়ে তার মেয়েকে ফলো করা শুরু করে। তবে যতক্ষণে সে তার মেয়েকে গিয়ে সেভ করতো, তার আগেই রে তাদের মাঝখানে চলে আসে আর সে পাগলের মতো পার্কের উপরে ফায়ারিং করা শুরু করে। আর এতক্ষণ এখানে পুলিশও চলে এসেছিল তাদের দুজনকে ধরার জন্য, এই জন্য পুলিশও তাদের উপরে ফায়ারিং করা শুরু করে। এখন তারা দুজন নিজেদের মধ্যে ফাইট তো করছিলই, তাছাড়া তারা পুলিশের থেকেও বাঁচার ট্রাই করছিল। মানে অন্যভাবে দেখলে এখন রে পার্কের পক্ষেই ফাইট করছিল, কারণ সে পুলিশের দিকেও গোলাগুলি করছিল। আর এই সমস্ত ব্যাপারটা সুযোগ নিয়েই পার্ক সেখান থেকে তার মেয়েকে সেভ করার জন্য পালিয়ে চলে যায়। আর যখন সেই গুন্ডারা পার্কের মেয়ের অর্গানগুলো বের করার ট্রাই করছিল, তখন ঠিক সময় পার্ক এখানে চলে আসে আর সে একটু সময় নষ্ট না করে শ্যুট করে সমস্ত গুন্ডাদের সেখানে মেরে ফেলে। আর যেহেতু তার মেয়ে এখন বেহুশ অবস্থায় ছিল, এই জন্য সে তার মেয়েকে সেই অবস্থায় নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর এদিকে আমরা দেখতে পারি রেও অনেক কষ্টের পরে কোনো রকমে পুলিশকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়ে গিয়েছিল। আর এদিকে পার্ক যখন তার মেয়েকে নিয়ে একটা সেফ জায়গায় চলে আসে, তখন সে জিনকে কল দিয়ে বলে যে আমি যেই কোনো ওয়েতে এখান থেকে বেরোতে চাই, সো আমার জন্য একটা বোটের ব্যবস্থা করো। আর তখন এদিকে আমরা দেখতে পারি শহরের সবচেয়ে বড় গুন্ডা চাপো তার লোকজনের উপরে প্রচণ্ড রাগ করেছিল, কারণ তার লোকজন সেই 2টা কোরিয়ানকে মারতে তো পারেইনি, বরং সেই 2টা কোরিয়ানের জন্য পুলিশ আবারও তার আস্তানার মধ্যে রেড দিয়েছে আর সমস্ত মাল ধরে ফেলেছে। এই জন্য সে প্রচণ্ড রাগ করে তার লোকজনকে কিছু একটা বলতে বা করতে যেত, তার আগেই এখানে একটা সুইসাইড বম নিয়ে রে চলে আসে। আর রে এসে চাপোকে এটা ক্লিয়ার করে জানায় যে আসলে তোমার যেই মালের ক্ষতি হয়েছে, মানে তোমার যত ক্ষতি হয়েছে সেই সমস্ত ক্ষতিগুলো হয়েছে পার্ক নামের একটা লোকের জন্য। আমিও তাকে মারার জন্য ট্রাই করছি, সো এটা ভালো হবে যদি তুমি আমার সাহায্য করো পার্ককে মারার জন্য, তাহলে তোমার আর আমার দুজনের জন্যই উইন উইন সিচুয়েশন হবে। আর আমরা দেখতে পারি যেহেতু চাপো এখন প্রচণ্ড রাগের মাথায় ছিল, এই জন্য সে রেকে সাহায্য করতে রাজিও হয়ে যায়। আর এরপরে রে চাপো গ্যাংয়ের সাহায্যে ফাইনালি জিন নামের সেই লোকটাকে ধরে ফেলে আর তাকে আচ্ছা রকম করে ধোলাই করে পার্কের ব্যাপারে জিজ্ঞেস করে। আর এত ধোলাই সহ্য করতে না পেরে জিনও পার্কের অ্যাড্রেসটা তাকে দিয়ে দেয়। মানে এখন রে জেনে গিয়েছে পার্ক কোথায় আছে। আর এদিকে আমরা দেখতে পারি পার্ক ইউরিকে কল দিয়ে তার জন্য শেষবারের মতো একটা কাজ করতে বলে, যদিও ইউরি রাজি হচ্ছিল না, তবে পার্ক কোনো রকমে তাকে ম্যানেজ করেই ফেলে। এর পাশাপাশি পার্ক তার সাথে আরও কিছু ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করে, যেগুলো আমরা মুভির লাস্টেই জানতে পারবো। এখন আমরা দেখতে পারি পার্ক তার মেয়েকে এত কাছে থেকে দেখতে পেয়ে অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল, তবে তবুও সে নিজের ইমোশনকে কোনো রকমে কন্ট্রোল করে। সে তার মেয়ের সামনে তার ভালোবাসাটা প্রকাশ করে না, সে শুধু তার মেয়েকে এতটুকুই বলে যে তোমার মায়ের আমি একজন ভালো বন্ধু ছিলাম। এরপর পার্ক তার মেয়েকে সেই হোটেলে রেখে দিয়ে সে নিজে বেরিয়ে পড়ে সেই লোকদের সঙ্গে মিট করার জন্য যারা তাকে সমুদ্রের রাস্তায় পানামা সিটি নিয়ে যাবে। যখন পার্ক তাদের সঙ্গে মিট করে তখন তারা বলে আজকে 6টার সময় বোট ছাড়বে, সো 6টার আগে ঠিক জায়গা মতো এসে আমাদের সঙ্গে দেখা করবে। তবে এখান থেকে যখন সে আবারও তার হোটেলে ব্যাক করে, তখন হঠাৎই চাপো গ্যাং তার উপরে আক্রমণ করে দেয় আর যে কোনো ওয়েতে তাকে মারার ট্রাই করে। এই জন্য সেও নিজেকে সেভ করার জন্য এক এক করে তাদেরকে মারতে মারতে সামনের দিকে যাওয়া শুরু করে। তবে যখনই সে তার রুমের মধ্যে যায়, তখন সে দেখতে পারে রে অলরেডি এখানে তার জন্য ওয়েট করছিল। আর চাপো গ্যাংয়ের লোকজন আচ্ছা রকম করে তাকে ধোলাই করে তাকে এখানে অনেকটা আহত করে ফেলে। তবে অনেক খোঁজাখুঁজি করার পরেও পার্ক তার মেয়েকে কোথাও দেখতে পাচ্ছিল না, কারণ রে অলরেডি তার মেয়েকে একটা সুটকেসের মধ্যে বন্দি করে ফেলেছিল। আসলে তখন আমরা জানতে পারি যে পার্ক এবং চাপোর মধ্যে একটা ডিল হয়েছিল, সেটা হচ্ছে সে পার্কে ধরার পরে তার কাছে দিয়ে দিবে। তবে তখন আবার সে এটা চিন্তা করে যে যদি আমি পার্কে তার কাছে দিয়ে দেই,
তাহলে তো আমি আমার কসাইগিরির কাজটা করতে পারবো না, মানে আমি তো তার হাড্ডিগুলো কষাইয়ের মতো করে কাটতে পারবো না। এই জন্য সে সেকেন্ডের মধ্যেই তার প্ল্যানিং চেঞ্জ করে ফেলে, আর সে চাপো গ্যাংয়ের বেশিরভাগ লোকজনকেই সেখানে মেরে ফেলে। আর লাস্টে যেই 2টা লোক জীবিত ছিল তাদেরকে সে হুমকি দিয়ে বলে যে যদি তোমাদের জীবন তোমাদের কাছে প্রিয় হয় তাহলে এই লোকটার হাত পা বেঁধে তার মুখ বেঁধে সোজা আমার আড্ডাখানায় নিয়ে আসো, কারণ আমি তাকে কেটে টুকরো টুকরো করতে চাই। এরপরে রে সেই সুটকেসটা নিয়ে মানে পার্কের মেয়েকে নিয়ে সেখান থেকে নিজে বেরিয়ে পড়ে, আর সেই 2টা লোক পার্কের হাত পা বেঁধে তাকে একটা গাড়িতে তুলে পার্কের গাড়ির পেছন পেছন যাওয়া শুরু করে। তবে এতক্ষণে আমরা দেখতে পারি ইউরিও এই পর্যন্ত পৌঁছে গিয়েছিল, আর সে দূর থেকে সমস্ত ব্যাপারগুলো দেখে ফেলেছিল। এই জন্য সে প্রচণ্ড সাহস করে তার নিজের গাড়ি দিয়ে তাদের গাড়িটাকে পিষে ফেলে, আর কোনো রকমের শেষ মুহূর্তে গিয়ে পার্কে সেভ করে। আর এরপরে পার্ক সেই গাড়িটা দিয়েই রেকে ফলো করা শুরু করে। আর একটা জায়গায় আসার পরে পার্ক গান বের করে রের উপরে শ্যুট করা শুরু করে, যেই জন্য রে অনেক বেশি আহত হয়ে যায়। আর এই সুযোগে পার্ক গাড়ির মধ্যে গিয়ে তার সঙ্গে মারামারি করা শুরু করে। গাড়ির মধ্যে তারা একে অন্যের সাথে যেই ফাইটটা করেছে সেটা একটা দেখার মতো ফাইট ছিল। আমরা দেখতে পারি এখানে তারা একে অন্যকে আচ্ছা রকম করে ধোলাই করে একে অন্যকেই গুরুতর আহত করে দেয়। তবে এতক্ষণে পার্কে জিনিসটা জেনে গিয়েছে যে এই সুটকেসের মধ্যেই তার মেয়ে আছে। তবে যতক্ষণে সে সুটকেসটা খুলে তার মেয়েকে সেভ করতো তার আগেই রে পেছন থেকে এসে পার্কের পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়, যেই জন্য পার্ক এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এই লোকটাকে এমন করে থামানো যাবে না। এই জন্য সে একটা হ্যান্ড গ্রেনেডের সাহায্যে গাড়িটাকে পুরো উল্টেই দেয়, যেই জন্য তারা দুজন অনেক বেশি আহত হয়ে যায়। তবে সুটকেসের মধ্যে থাকার জন্য পার্কের মেয়ের কোনো ক্ষতিই হয় না। আর একটু পরেই সঠিক সময় বুঝে সে সুটকেসটা খুলে তার মেয়েকে বের করে, আর ইউরির কাছে তার মেয়েকে দিয়ে বলে যে তাকে নিয়ে এখান থেকে দ্রুত বেরিয়ে অন্য কোথাও চলে যাও। আর যখন ইউরি গাড়ি থেকে একটু দূরে চলে যায় তখন পার্ক এখানে হ্যান্ড গ্রেনেডের সাহায্যে রের সঙ্গে সঙ্গে তার নিজেকেও সেখানে শেষ করে দেয়। আর এরপরে আমরা জানতে পারি যে আসলে পার্ক ইউরি এবং তার মেয়ের জন্য অনেকগুলো টাকা রেখে দিয়ে চলে গিয়েছিল। আসলে পার্ক আগে থেকে এই ব্যাপারটা খুব ভালো করেই জানতো যে এই মিশনে হয়তোবা সে বাঁচতেও না পারে, এই জন্য সে ইউরি এবং তার মেয়ের হাতেই এই সমস্ত টাকাগুলো দেয়ারই প্ল্যানিং করেছিল। আর সেই দিন পার্ক ফোনে ইউরিকে ঠিক এই কথাটাই বলেছিল। সে বলেছিল যে আমার মৃত্যুর পরে তুমি আমার মেয়েকে নিয়ে পানামা সিটিতে গিয়ে নতুন একটা লাইফ শুরু করবে। আর মুভির লাস্টে আমরা দেখতে পারি ইউরি তার মেয়েকে নিয়ে পানামা সিটি চলেও আসে, আর এখানে সে একটা নতুন লাইফ শুরুও করে দেয়। আর এখানে সে ইয়ানজু তার মেয়ে এবং পার্কের ছবিকে এক জায়গায় করে একটা ফ্যামিলি ফটোর মতো বানিয়ে ফেলে, মানে এই ঘরের মধ্যে সেই ফ্যামিলি ফটোটাও রেখে দেয়। অ্যান্ড এমনই একটা পয়েন্টে এটাকে আমি হ্যাপি বলবো না স্যাড বলবো আমি নিজেও জানি না, তবে মুভিটা এখানেই শেষ হয়ে যায়।